প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল হক ভূঁইয়া। নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আজকের পাঠ পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ, স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেসার, পার্ট 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আজকের শিকনফল কি হবে একটু দেখে নেই। এই পার্ট থেকে আমরা বায়ুমণ্ডলের চাপ ব্যাখ্যা করতে পারবো, টরিসেলির পরীক্ষা ব্যাখ্যা করতে পারবো, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারবো, আবহাওয়ার উপর বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পাঠের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই বাতাসের চাপ, এয়ার প্রেসার নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা বাতাসের যে চাপ সেটাকে আসলে আলাদাভাবে অনুভব করি না। কারণ হচ্ছে আমাদের যে শরীরে বাইরে থেকে বাতাস যেমন চাপ দেয়, আমাদের শরীরের ভিতরেও চাপ আছে। এই দুই চাপ একটা আরেকটাকে কাটাকাটি করে দেয়, ফলে আমরা ব্যালেন্স অবস্থায় আছি, অর্থাৎ এই চাপটাকে লব্ধি হিসাবে অনুভব করি না। মহাকাশে যদি যাওয়া যায়, সেখানে বাতাস নাই, কাজে চাপও নাই, কিন্তু শরীরের ভিতরে তো চাপ রয়েছে বা থাকবে, তো সেখানে কাটাকাটি করার বিষয় নাই। কাজে শরীরের ভিতরের চাপে ওই পরিবেশে একটা মানুষের ভিতরের চাপে সে বিস্ফোরিত হয়ে যেতে পারে। এই জন্যই মহাকাশের যাত্রীরা চাপ নিরোধক বিশেষ স্পেস স্যুট পরে থাকেন, যাতে ভিতরের চাপে শরীর ফেটে না যায়, বিস্ফোরিত না হয়। কৃত্রিমভাবে বাহির থেকে শরীরের মধ্যে একটা ভিতরের দিকে চাপ সেখানে প্রয়োগ করা হয়। পৃথিবীর পৃষ্ঠে যে বাতাস, এই বাতাস এর চাপ হচ্ছে একটা বিম বরাবর। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা 1 মিটার প্রস্থ, 1 মিটার দৈর্ঘ্য। এই প্রস্থচ্ছেদের বরাবর যতটুকু উপর পর্যন্ত বায়ুমণ্ডল আছে, আমরা জানি আনুমানিক আমাদের ভূপৃষ্ঠ থেকে 180 কিলোমিটার পর্যন্ত বায়ু আছে। তো এই 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থচ্ছেদের উপরে যতটুকু বায়ু রয়েছে, সেইটুকু বায়ুকে যদি আমরা এরকমভাবে কল্পনা করি, তাহলে এটা একটা বিমের মতো, স্তম্ভের মতো মনে হবে, এবং এই বরাবরই এই চাপটা পড়বে। এবং এই চাপের পরিমাণ প্রায় 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে আমরা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট জায়গায় যে চাপটা যদি কল্পনা করি, তার ওজন হচ্ছে 10⁵ নিউটন। এবং এই ওজনটা এতটাই বিশাল যে একটা হাতির ওজনের প্রায় সমান, কিন্তু আমরা সেটা অনুভূত হই না বা আমরা অনুভব করি না, কারণ আমাদের ভিতরের চাপের সাথে বাইরের চাপটা সমতা বিধান করে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে বাতাসের চাপ রয়েছে, সেই চাপ সব দিক থেকে আসে, বিশেষ করে উপর থেকে চাপ তো অবশ্যই রয়েছে, যেটা আমরা এইমাত্র ক্যালকুলেশন করে দেখলাম যে 10⁵ মিটার নিউটন পর্যন্ত ওজন আমাদের উপরে বায়ুমণ্ডলের চাপটা রয়েছে। এখন এই যে বাতাস চাপ প্রয়োগ করে, এটা কিভাবে প্রয়োগ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা আগেরটাই বললাম যে দেখেছি যে বাতাসের চাপটা বায়ুমণ্ডলীয় একটা বায়ু স্তম্ভের মতো উপর থেকে বরাবর একটা স্তম্ভের মতো আমাদের মাথার উপরে, শরীরের উপরে চাপ প্রয়োগ করে। এখন এই চাপ
তো শুধু একদিক থেকে নয়, এই চাপ প্রযুক্ত হয় সব দিক থেকেই। সেটা আমরা কিভাবে বুঝবো? একটা ছোট্ট পরীক্ষা করে আমরা বুঝতে পারি। এক্ষেত্রে তোমরা ছবিতে একটা বস্তু দেখতে পাচ্ছ, এটা এ নাম্বারের ছবিটা। একটা বস্তু দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, অর্থাৎ একটা ঘনবস্তু আকারের বস্তু। ভিতরে বাতাস রয়েছে, অর্থাৎ বস্তুটার মধ্যে ভিতরে বাতাস আছে। এখন এই অবস্থায় ভিতরের বাতাস চতুর্দিকে প্রয়োগ করছে, বাইরের বাতাসও ভিতরের দিকে চতুর্দিক থেকে এই বস্তুটার ভিতরের দিকে চাপ প্রয়োগ করছে। এটা উপর থেকে, নিচ থেকে, এই পাশ থেকে, চতুর্পাশ থেকে। আবার ভিতরের বাতাসও ভিতরে থেকে চতুর্দিকে, উপরে, নিচে, ডানে বামে চতুর্দিকে প্রয়োগ করছে। ফলে এই অবস্থায় বস্তুটি একটা নির্দিষ্ট আকৃতি অবস্থায় স্বাভাবিক রয়েছে। এখন এই অবস্থা থেকে যদি বস্তুটার ভিতর থেকে নল দিয়ে, মানে পাইপের সাহায্যে ভিতরে সম্পূর্ণ বাতাস আমরা বের করে নিয়ে যাই, তাহলে ভিতরে বাতাস থাকছে না। না থাকার ফলে ভিতরে কোনো বাতাস না থাকার কারণে ভিতরে কোনো চাপও থাকতেছে না, বায়ুর চাপও থাকতেছে না। কিন্তু বাহিরে চতুর্দিকে চাপ রয়েছে। বিশেষ করে আমরা একটু আগে যে বায়ুমণ্ডলের স্তম্ভের চাপের স্তম্ভ দেখিয়েছি বা আলোচনা করেছি, এ অনুসারে যদি এটা উপর থেকে চাপ দেয় বা দিত, তাহলে চেপটা হয়ে যেত। যে ভিতরে কোনো বাতাসের বাধা নাই, ভিতরে কোনো বল নাই, চাপ নাই, ফলে এই বি বস্তুটার মতো হয়ে যেত, চেপটা হয়ে যেত উপর থেকে চাপের কারণে। ভিতরে কোনো চাপ নাই, বাতাস নাই, উপর থেকে চাপ দিছে, সেটা এরকম হয়ে যাওয়ার কথা। কিন্তু কার্যত এরকম হয় না। এই বস্তুটার থেকে যখন বায়ু বের করে নেওয়া হয়, তখন এই সি বস্তুটার মতো আকার ধারণ করে, অর্থাৎ এটা চতুর্দিক থেকে দুমড়ে মুচড়ে যায়। অর্থাৎ যেহেতু বায়ু চতুর্দিক থেকেই প্রয়োগ করে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, ফলে সকল দিক থেকে এটা ভিতরের দিকে ফুসকে যায় এবং বস্তুর অবস্থাটা দ্বারা এই বস্তুর অবস্থা হয় এরকম। তাতে বোঝা গেল যে বাতাসে যে চাপ প্রয়োগ হয় সেটা শুধু এক দিক থেকে নয়, সকল দিক থেকেই এই চাপটা প্রযুক্ত হয়। তাহলে আমরা দেখলাম বাতাসের চাপ রয়েছে, আমাদের বায়ুমণ্ডলের চাপের মধ্যে আমরা বসবাস করতেছি, এবং এই চাপ চতুর্দিক থেকেই প্রয়োগ হয়, ভিতর থেকে, বাইরে থেকে, উপর থেকে, ডান থেকে, সব দিক থেকেই হয়। এবারে আমরা এই বাতাসের চাপের বৈশিষ্ট্য কি একটু আলোচনা করব। প্রথমত আমরা আগের পরীক্ষাটা থেকেই জেনেছি যে সব দিক থেকে চাপ দেয় বাতাস, সব দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, সব দিক থেকে চাপ দেয়, শুধু একদিক থেকে নয়। এই চাপের পরিমাণ প্রয়োগটা হয় সব দিক থেকে। আর যেহেতু তার কোনো নির্দিষ্ট দিক নাই, এই জন্য এই চ্যাপ্টারের প্রথমে আলোচনা করা হয়েছে যে চাপ কোনো ভেক্টর রাশি নয়, এটা একটা স্কেলার রাশি। নাম্বার 2, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমতে থাকে। হ্যাঁ, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যতই উপরে উঠব ততই চাপ কমবে, অর্থাৎ চাপ উচ্চতা বাড়বে কিন্তু চাপ কমবে, অর্থাৎ এটা ব্যস্ত অনুপাতে হতে থাকবে। এই জন্যই দেখা যায় যে যারা এই পাহাড়ে আরোহণ করে বা রকেটে মহাশূন্য যানে যারা উপরে যান, তারা বিশেষ রকমের চাপ নিরোধক স্পেস স্যুট পরে থাকেন। কারণ নিচ থেকে উপরে যাওয়ার সাথে সাথে
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমতে থাকে, ফলে তার দেহের ভিতরের থেকে রক্ত ফেটে বেরিয়ে যেতে পারে কিংবা শরীর বিস্ফোরিত হতে পারে। এই ঘটনা যাতে না ঘটে, এজন্যই বিশেষ রকমের স্পেস স্যুট পরে তারা মহাশূন্যে যান। দেখা যায় যে আস্তে আস্তে যতই উপরে যাওয়া যায়, বাতাসের চাপ আস্তে আস্তে কমে। আমরা একটা গ্রাফ দেখি, এখানে বাতাসের চাপ এই দিক দিয়ে এটা নির্দেশ করে এক ওয়াই অক্ষ, আর উচ্চতাটা কিলোমিটার, এটা এক্স অক্ষ। খেয়াল করে দেখো, যতই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ততই চাপ আস্তে আস্তে কমেছে। উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই যে প্রথমে উচ্চতা ছিল, এখান থেকে শুরু করা হলো শূন্য অবস্থার থেকে, এখানে বাতাসের চাপ ছিল 1 এর গড়ে দেখো, তারপরে আস্তে আস্তে এই উচ্চতা 5 কিলোমিটার, তারপরে 10, 15, 20, 25 এভাবে আস্তে আস্তে কমে আসছে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে 5 কিলোমিটার পর্যন্ত, এখান থেকে এই যে 5 কিলোমিটার পর্যন্ত আসার সময় প্রায় বাতাসের চাপটা অর্ধেক হয়ে গেছিল, কিন্তু বাকি সময়টা আবার ঠিক একই রকম না। তারপরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে এই চাপটা কমেছে, কিন্তু এখানে সরাসরি অর্ধেক হয়ে গিয়েছিল। এর একটা নির্দিষ্ট কারণ আছে, কারণ হচ্ছে বাতাস বা গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করা যায়। কাজেই পৃথিবীর পৃষ্ঠে যেখানে বাতাসের চাপ সবচেয়ে বেশি, সেখানে বাতাস সবচেয়ে বেশি সংকুচিত হয়ে আছে, অর্থাৎ বাতাসের ঘনত্ব সেখানে সবচেয়ে বেশি। তারপরে আমরা যতই উপরে উঠতে থাকবো, অর্থাৎ এই উচ্চতা বাড়তে থাকবে, ততই আমাদের এই ঘনত্ব সেরকম কমতে থাকবে। তো সেখানে ঘনত্বের মাত্রাটা আমাদের নিচের ঘনত্বের চেয়ে অনেক কম, ফলে এইভাবে আস্তে আস্তে সেটা কমতে থাকে, চাপটা কমতে থাকে। তো এখানে যেহেতু সবচেয়ে বেশি দ্রুত এই ঘনত্বের পরিবর্তন হয়েছে, এই জন্য দ্রুত এই চাপের পরিবর্তনটা হয়েছে। আরেকটা কারণ হচ্ছে, এটা এখানে আলোচনা হয়েছে, এইমাত্র করা হলো, যে ঘনত্বের সাথে চাপ বৃদ্ধি বা হ্রাস পায়, এবং সেটা হয় কিভাবে? সমানুপাতিক হারে। অর্থাৎ যত ঘনত্ব বাড়বে, চাপ সেই অনুপাতে হ্রাস বৃদ্ধি পাবে। এই জন্যই নিচে চাপ বৃদ্ধি, ঘনত্ব বেশি, উপরে আস্তে আস্তে যা হয় সেখানে ঘনত্ব কমে এবং চাপও কমতে থাকে, এবং সেটা সমানুপাতিক হারে কমতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে মোটামুটিভাবে সংক্ষিপ্তভাবে বাতাসের চাপের বৈশিষ্ট্য। এবারে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো। একজন একটা পাইপের সাহায্যে একটা পাত্র থেকে ফলের জুস পান করছেন। আমরা নিজেরা এরকম ভাবে জুস খেয়ে পান করে থাকি। এই ক্ষেত্রে আমি যদি এই পাইপটা কে একটু লম্বা করে দেই, কল্পনা করি, ধরে নিলাম সেই পাইপটা 10.5 মানে 10.5 মিটার লম্বা একটা পাইপ নেই, এবং এরকমভাবে ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করি, তাহলে যদিও ব্যাপারটা বাস্তব নয়, তারপরে কল্পনা করে নিলাম, তাহলে দেখা যাবে যদি এরকমভাবে খাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে এই ড্রিঙ্কসটা ওই পাইপের মধ্যে 10.3 মিটার পর্যন্ত উঠে তারপরে হঠাৎ থেমে যায়। সেটা যতই চুমুক দেওয়া হোক না কেন, ড্রিঙ্কস আর উপরে উঠে না। তাহলে এই যে একটা বিষয়, এটা একটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের উপর ভিত্তি করেই আসলে টরিসেলি একটা পরীক্ষা করেছিলেন, এই জন্য এটাকে টরিসেলি পরীক্ষা বলা হয়। এই টরিসেলির পরীক্ষায় তিনি তরল পানির পরিবর্তে 10
পারদ নিয়েছিলেন। পারদের ঘনত্ব পানির ঘনত্ব থেকে 13.6 গুণ বেশি, এবং সেখানে তিনি অর্থাৎ সেইটা দিয়ে যদি করা যায়, যেহেতু পারদের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, তো যদি পারদ চুমুক দিয়ে খাওয়া যেত তাহলে হতো কি, পানি যেমন 10.3 মিটার পর্যন্ত উঠে তারপরে আর উঠে না, অর্থাৎ এতটুকু পর্যন্ত স্বাভাবিকভাবে এই চাপটা, বায়ুর চাপটা সে ধরে রাখতে পারে। তো পারদটা হতো দেখা যায় 76 সেন্টিমিটার। আর টরেসিলি এই পরীক্ষার মাধ্যমে এই 76 সেন্টিমিটারই বের করতে পেরেছিলেন। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি একটা পারদপূর্ণ পাত্র নেন এবং তিনি একটি লম্বা টেস্ট টিউব বা লম্বা কাঁচনল, যার এক মুখ বন্ধ, এই মুখ বন্ধ, এই মুখ খোলা, এটাকে পূর্ণ করেন পারদ দিয়ে। এবার তিনি এই লম্বা নলটাকে, পারদপূর্ণ লম্বা নলটাকে এই পাত্রের পারদের মধ্যে ডুবিয়ে দেন, খাড়া সোজাভাবে, এভাবে ডুবিয়ে সোজা করে রাখেন। দেখা যায় এই অবস্থায় এই পারদ উপর থেকে কিছুটা নেমে আসে এবং নেমে আসা ঠিক এই জায়গায় এসে থেমে যায়, তারপরে আর নামে না। স্কেলের সাহায্যে মাপলে দেখা যায় এই পারদের উপরের সমতল থেকে এই পারদ যে জায়গায় এসে থেমে গেছে তার দৈর্ঘ্য হচ্ছে 76 সেন্টিমিটার। এই যে 76 সেন্টিমিটার, এটাই হচ্ছে স্বাভাবিকভাবে বাতাসের চাপ মাপার একটা উপায়। অর্থাৎ স্বাভাবিকভাবে পারদের সাহায্যে বাতাসের চাপ মাপার জন্য যে উচ্চতা নির্ণয় করেন টরিসেলি, সেই উচ্চতার মান হচ্ছে 76 সেন্টিমিটার। বিজ্ঞানী টরিসেলি এই পরীক্ষাটা করেছিলেন 1643 সালে। এক্ষেত্রে এই যে পারদের নেমে যাওয়ার পরে এই নলের উপরের জায়গা যেটুকু শূন্য থাকে, সেই জায়গাটুকু কিন্তু আসলে শূন্য নয়, এখানে পারদের বাষ্প রয়েছে। তারপরে আপাত দৃষ্টিতে দেখা যায় এটুকু শূন্য, এবং এটাকে বলা হয় টরিসেলি শূন্য স্থান। এভাবে টরিসেলি যে যন্ত্রটা তৈরি করেন সেটাকে বলা হয় ব্যারোমিটার। এখনো বর্তমানেও টরিসেলির নিয়মে তৈরি করা এই ব্যারোমিটার পারদের সাহায্যেই আমরা ব্যবহার করি, বা আবহাওয়াবিদরা বা বিজ্ঞানীরা ব্যবহার করে থাকেন। এই ব্যারোমিটারের সাহায্যে বাতাসের চাপ মাপা হয়, এবং বাতাসের চাপ বাড়লে, চাপ যদি বেড়ে যায় তাহলে 76 সেন্টিমিটার থেকে বেশি হয়, যদি কমে যায় তাহলে 76 সেন্টিমিটার থেকে কমে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে বাতাসের বা বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ। এভাবে টরিসেলি পরীক্ষা করে বায়ুর চাপ নির্ণয় করার উপায় বের করেছিলেন। আমরা এবার দেখব আবহাওয়ার উপরে বাতাসের চাপ কিভাবে প্রভাবিত করে। আমরা এই আবহাওয়ার খবরে প্রায় একটা বিশেষ শব্দ শুনে থাকি, নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই কথাটা শুনি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বাতাসের চাপ কমে গেছে। নিম্নচাপ সৃষ্টি হয়েছে মানে বাতাসের চাপ কমে গেছে। আর চাপ কমলে কি হয়? এই চাপ কমলে উচ্চচাপ এলাকা থেকে, মানে আশেপাশের অন্যান্য এলাকা থেকে বাতাস দ্রুত এই যে জায়গায় চাপ কমে গেছে, অর্থাৎ নিম্নচাপ যে অঞ্চলে সৃষ্টি হয়েছে সেখানে ছুটে আসে এবং ঘূর্ণির সৃষ্টি হয়, এবং এই ঘূর্ণিটি বিশেষ অবস্থায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। এভাবে বাতাসের চাপ মেপে আবহাওয়াবিদগণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। এক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, আমরা জানি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে, আর বাষ্প মানে পানি, পানির অণুতে থাকে অক্সিজেন, হাইড্রোজেন। এই পানির একটা পানির অণুর ভর হচ্ছে 18, দুইটা হাইড্রোজেন
দুইটা হাইড্রোজেন অণু আর অক্সিজেন থাকে একটা, এর মিলায়া হচ্ছে 18। আর বাতাসের মধ্যে স্বাভাবিকভাবে বাতাসে মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 28। এখানে নাইট্রোজেন আর অক্সিজেন ও আছে। তো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 32, যেটা পানি থেকে বেশি। যখন বাতাসে জলীয় বাষ্প থাকে তখন বেশি আণবিক ভরের নাইট্রোজেন এবং অক্সিজেনের বদলে কম আণবিক ভরের পানিটা জায়গা করে নেয়। নাইট্রোজেন অক্সিজেনের থেকে পানির আণবিক ভর কম, কাজে যখন জলীয় বাষ্প বেশি থাকে তখন ওই নাইট্রোজেন আর অক্সিজেনের জায়গাটা সে দখল করে নেয়। ফলে বাতাসের ঘনত্বটা কমে আর বাতাসের চাপটাও কমে যায়। এই চাপটাই ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়াবিদগণ মেপে শনাক্ত করে থাকেন যে চাপটা কত আছে, বা উচ্চচাপ আছে কিনা বা নিম্নচাপ আছে কিনা। যদি উচ্চচাপ থাকে তাহলে বাতাস শুকনো থাকে, তার মানে হচ্ছে যে ভালো আবহাওয়ার প্রবণতা। উচ্চচাপ হলে বাতাস থাকে শুকনা এবং এই আবহাওয়া ভালো। যদি নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এভাবে আবহাওয়াবিদগণ বাতাসের চাপ ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটা বাড়ির কাজ দেওয়ার সময় হয়ে এসেছে। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। নাম্বার 1, টরেসেলির শূন্যস্থান বলতে কি বুঝো? টরেসেলির শূন্যস্থান বলতে কি বুঝো? নাম্বার 2, কোন স্থানে উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন? কোন স্থানে উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন? নাম্বার 3, আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি না কেন? ব্যাখ্যা করো। আমি আবার বলছি। নাম্বার 1, টরেসেলির শূন্যস্থান বলতে কি বুঝো? নাম্বার 2, কোন স্থানে উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন? নাম্বার 3, আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি না কেন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজগুলো তোমরা সুন্দরভাবে সম্পাদন করবে এবং যখন বিদ্যালয় খোলা হবে বিষয় শিক্ষককে দেখিয়ে যাচাই করে নেবে। তোমরা সকলেই ভালো থাকবে এবং আগামী এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।